বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী সবাইকে আজকের ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। গতদিন আমরা একটা ক্লাস করেছিলাম হিসাবের পরিচিতি নিয়ে। লাস্টে আমরা হিসাব সমীকরণে গিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে মূলত আমরা এই হিসাব সমীকরণ থেকে আবার নতুন করে আলোচনা শুরু করব। তো পাশে থাকবেন আশা করি। আর আপনাদের যাদের ফ্রেন্ড যারা আছে, যারা ক্লাসটা দেখতেছে না, তাদের সাথে শেয়ার করে দিবেন। চলুন আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা গতদিন হিসাব সমীকরণের প্রভাব সম্পর্কে দেখেছিলাম। আজকে চলেন আমরা এই চ্যাপ্টার থেকে কিরকম অঙ্ক আসে এরকম একটা অঙ্ক দেখব। আপনাদের যে বইটা দেওয়া আছে সে বইয়ের দেখেন 16 পৃষ্ঠাতে কিছু গাণিতিক সমস্যার উদাহরণ দেওয়া আছে। এই 16 পৃষ্ঠার যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলা নিয়ে আজকে এখন আমরা এই অঙ্কটা আজকে আমরা করব, সমাধান করব। আপনারা প্রশ্নটা নেন, এটা হচ্ছে 16 পৃষ্ঠাতে গাণিতিক সমস্যার সমাধান ওইখানে দেওয়া আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে। তথ্যটা আছে এরকম যে মিসেস অদিতিয়া সিএ কোর্স কমপ্লিট করে 2014 সালের জুনের 1 তারিখ একটি সিএ ফার্ম চালু করেন, যেখানে জুন মাসে তার কিছু লেনদেন আছে। দেখেন আপনারা বইটাতে দেখেন লেনদেনগুলো যেমন দেওয়া আছে। জুনের 1 তারিখ বলছে মূলধন বাবদ নগদে 80,000 টাকা ব্যবসায়ী সরবরাহ করেন। জুনের 4 তারিখ বলছে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। তাহলে যখন মূলধন সরবরাহ করে তখন লেনদেনটা হবে নগদ টাকা বাড়বে, আবার ওইদিকে মূলধন টাকা বাড়বে, মূলধন হিসাব হবে। তাহলে নগদান হিসাব আর মূলধন হিসাব। তারপরে যখন ব্যাংকে হিসাব করবে তখন আপনার ব্যাংকে টাকা বাড়বে, নগদ টাকা কমে যাবে। তাহলে এখানে হিসাবগুলো হবে, একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। দ্বারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, তাহলে অফিস সরঞ্জামটা হচ্ছে সম্পদ। তাহলে অফিস সরঞ্জাম নামক সম্পদ বাড়বে। আবার ওইদিকে আপনার যেহেতু দ্বারে ক্রয় করছেন, আপনার কাছে ওরা টাকা পাবে। যারা আপনার কাছে টাকা পাবে তাদেরকে বলা হয় পাওনাদার। পাওনাদার হিসাব কেড়ে নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো। নিরীক্ষা কার্য, যেহেতু আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আপনি যে কাজটা করে দিবেন এটা হচ্ছে সেবা। তাহলে আপনি সেবা দিয়েছেন, সেবা দিয়ে নগদ টাকা পাইছেন। তাহলে নগদান হিসাব ডেবিট, নিরীক্ষা ফি হিসাব ক্রেডিট। এখানে নিরীক্ষা ফিটা হচ্ছে আপনার জন্য আয়। ব্যাংক হতে লোন নেওয়া হলো, তাহলে আপনি একটা ঋণ নিছেন, তাহলে ব্যাংক থেকে লোন নিছেন, তাহলে আপনার নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব। আর একটা হচ্ছে আপনার যেহেতু লোন এটা একটা দায়, তাহলে দায় বাড়ছে, সেজন্য লোন হিসাব বা ঋণ হিসাব। এরপরে দেখেন দ্বারে নিরীক্ষা কার্য সম্পাদন করলেন। আপনি কোনো একজন কাউকে কাজ করে দিলেন, তবে কাজটা হচ্ছে দ্বারে, তাহলে ওরা আপনার কাছে, ওদের কাছে আপনি টাকা পাবেন। যাদের কাছে আমরা বা প্রতিষ্ঠান যাদের কাছে টাকা পায় তাদেরকে দেনাদার বলা হয়। তাহলে দেনাদার হিসাব। আর একটা হচ্ছে যে ওইদিকে আয় বাড়ছে, নিরীক্ষা ফি হিসাব। এরপরে দেখেন, এরপরে অফিস কর্মচারীর বেতন দেওয়া হলো। বেতনটা একটা খরচ, তাহলে খরচ বাড়ছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আবার আপনার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ বেতন ব্যয় বাড়বে, আবার এদিকে আপনার নগদ টাকা কমে যাবে। গড় ভাড়া চেক মারফত প্রদান করছেন, তাহলে ভাড়াটাও একটা খরচ, তাহলে আপনার আরেকটা ব্যয় বাড়ছে, ভাড়া হিসাব। আর আপনার ব্যাংক থেকে টাকা চলে যাবে, সেজন্য ব্যাংক হিসাব। লাস্টে বলছে দ্বারে ক্রয়কৃত অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো। তাহলে আগে আপনি দ্বারে অফিস সরঞ্জাম ক্রয় করছেন, এখন ওদেরকে টাকা দিয়ে দিয়েছেন। তাহলে আপনার পাওনাদার কমছে, সেজন্য পাওনাদার হিসাব। আর এদিকে আপনার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, সেজন্য হচ্ছে নগদান হিসাব। এই যে আমাদের প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা দুইটা পদ্ধতিতে, এখানে হিসাব সমীকরণের উপাদানগুলোর দুইটা পদ্ধতিতে প্রভাব আসতে পারে। কিভাবে দুইটা পদ্ধতিতে প্রভাব আসলে কখন কিভাবে করব, এই জিনিসটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমত, যদি আমাদের প্রশ্নে বলা থাকে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, এটা যদি বলে, কি বললে, হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখানো হলো। যদি আপনার প্রশ্নটা এরকম আসে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, তখন আমরা কিভাবে করব দেখেন। তখন কলামটা হবে এরকম, অর্ধেক করে করে তারিখের কলাম থাকবে, হিসাবের নাম থাকবে, হিসাব সমীকরণের প্রভাব থাকবে। অর্থাৎ এখানে আপনার প্রথমে তারিখ থাকবে, এরপরে হচ্ছে
এরপরে এখানে হবে আপনার হিসাবের নাম, হিসাবের নাম, আর এখানে হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। এটা তখন কলামটা হবে আপনার এরকম। কি বললে, যদি বলে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, তখন আপনার কলামটা হবে এরকম, তারিখ, হিসাবের নাম এবং হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাবো। এখন আসেন, প্রথম যেটা বলছে 2014 সালের জুনের 1 তারিখ, তাহলে এখানে তারিখটা লিখবেন 2014 জুনের 1 তারিখ। দেখেন প্রশ্নটা বলছে যে মূলধন বাবদ নগদে 80,000 টাকা ব্যবসায় নিয়ে শুরু করলো। এখন আসেন, তাহলে এখানে লিখবেন যে যেহেতু এখানে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব আর একটা হচ্ছে আপনার মূলধন হিসাব, দুইটা হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। এখন আসেন, আমরা জানি নগদটা হচ্ছে সম্পদ, নগদটা হচ্ছে কি সম্পদ, তো সম্পদটা হচ্ছে যে হিসাব সমীকরণের এ দ্বারা বোঝানো হয়। তাহলে সম্পদ যেহেতু বাড়ছে, তাহলে আমরা এখানে লিখবো যে এ বৃদ্ধি। কি লিখবো আমরা? এ বৃদ্ধি। আর মূলধন বাড়ছে, মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধনটা কি? মালিকানা সত্ত্ব, যেহেতু মালিকানা সত্ত্ব বাড়ছে, এখানে লিখবেন যে ওই বৃদ্ধি। কি লিখবেন? ওই বৃদ্ধি। শেষ, এটা আর আমাদের কাজ শেষ। এরপরেরটাতে আসেন, এরপরে বলছে ব্যাংকে হিসাব খোলা হলো জুনের 5 তারিখ, জুনের 5 তারিখ ব্যাংকে হিসাব খোলা হলো। এখন আসেন, ব্যাংকে যদি হিসাব খোলা হয়, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব, একটা হিসাব হচ্ছে ব্যাংক হিসাব, আর আপনি নগদ টাকা জমা দিয়ে তো ব্যাংকে হিসাব করছেন, তাহলে আরেকটা হিসাব হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব। এখন আসেন, ব্যাংকে টাকা বাড়ছে, তার মানে এ বাড়ছে, সম্পদ, ব্যাংকটা সম্পদ, তাহলে এ বৃদ্ধি, এ বৃদ্ধি। আবার আপনার নগদ টাকাও চলে গেছে, ব্যাংকের টাকা, নগদ টাকা চলে গেছে, তাহলে আপনার আবার একটা সম্পদ কমে গেছে, তাহলে এ হ্রাস। তাহলে একবার এ বৃদ্ধি পাইছে, আরেকবার এ কি পাইছে? হ্রাস পাইছে। বুঝা গেছে? ওকে। এরপরে দেখেন, এরপরে বলছে যে দ্বারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 6 তারিখ, 6 তারিখ বলছে দ্বারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। এখন আসেন, অফিস সরঞ্জামটা সম্পদ, তাহলে অফিস সরঞ্জাম নামক সম্পদ বাড়বে, অফিস সরঞ্জাম। আবার ধারে কিনছেন, ধারে কিনছেন মানে পাওনাদার, আপনার একটা দায় বাড়বে, যেটাকে প্রদেয় হিসাব বলা হয়। আপনার কাছে যারা টাকা পাবে তাদেরকে প্রদেয় হিসাব বা পাওনাদার বলা হয়, আর এটা হচ্ছে দায়। এটা কি? দায়। এখন আসেন, আপনার একটা সম্পদ বাড়ছে, তাহলে অফিস সরঞ্জাম, তাহলে এ বৃদ্ধি। আবার আপনার এদিকে কি হয়েছে? আপনার দায় বাড়ছে, তাহলে এল বৃদ্ধি। বুঝে গেছে? ওকে, ডান। এরপরে দেখেন 6 তারিখের পরে বলছে 10 তারিখ নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো, তাহলে নগদ টাকা পাইছেন আপনি। কয় তারিখ? এটা হচ্ছে 10 তারিখ, তাহলে নগদ টাকা পাইছেন, নগদান হিসাব ডেবিট। আবার আপনি সেবা দিচ্ছেন, একটা কি দিচ্ছেন? সেবা দিচ্ছেন, নিরীক্ষায়, নিরীক্ষা হিসাব ক্রেডিট। তাহলে এখন আসেন, নগদ টাকা বাড়ছে, তাহলে এই বৃদ্ধি। আবার আপনার আয় হয়েছে, আয়টা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। আয়টা কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। আর আয় বা লাভ হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে ওই বৃদ্ধি, ওই বৃদ্ধি। ঠিক আছে? ওকে, ডান। এরপরে দেখেন, এরপরে বলা আছে ব্যাংক থেকে লোন নেওয়া হলো 12 তারিখ, ব্যাংক থেকে লোন নেওয়া হলো, লোন নিলে আপনার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব। আবার ব্যাংক ঋণ হিসাব, লোন মানে ঋণ, ঋণ হিসাব। এখন আসেন, নগদ টাকা যেহেতু বাড়ছে, নগদটা সম্পদ, তাহলে এই বৃদ্ধি। আবার আপনার আরেকটা দায় বাড়ছে, ঋণটা কি দায়? কি আপনার দায়, তাহলে যেহেতু দায় বাড়ছে, তাহলে এখানে লিখবেন যে এল বৃদ্ধি, এল বৃদ্ধি। ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে 12 তারিখের পরে বলছে 15 তারিখ, 15 তারিখ কি বলছে দেখেন, 15 তারিখ বলছে দ্বারে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো, অর্থাৎ আপনি সেবা দিয়েছেন, টাকা এখনো পান নাই, তাহলে টাকাটা পাবেন। মনে রাখবেন, যাদের কাছে টাকা পাবো তারা দেনাদার বা প্রাপ্য হিসাব, যারা আমাদের কাছে টাকা পাবে তারা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার, তাহলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। আর নিরীক্ষা ফি হিসাব, নিরীক্ষা আয় হিসাব বা নিরীক্ষা ফি হিসাব। এখন দেখেন, প্রাপ্য হিসাবটা সম্পদ বাড়ছে, আপনার কি বাড়ছে? সম্পদ, তাহলে এই বৃদ্ধি।
আবার নিরীক্ষা ফিটা আয়, তাহলে আয়ের কারণে ওই বৃদ্ধি পায়, তাহলে ওই বৃদ্ধি। ঠিক আছে, ডান। এরপর আসেন 15 তারিখের পরে। 15 তারিখের পরে হচ্ছে 20 তারিখ, অফিসের কর্মচারীদের বেতন দেয়া হলো। অফিসের কর্মচারীদের বেতন দেয়া হলো। তাহলে কয় তারিখ এটা? 15 তারিখ গেল, এটা হচ্ছে 20 তারিখ। তাহলে বেতন দেয়া হলো, তাহলে একটা হিসাব হচ্ছে বেতন হিসাব, নগদান হিসাব, কারণ আপনার নগদ টাকা চলে যাবে বেতন দেওয়ার কারণে। এখন আসেন বেতনটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে ওই হ্রাস। আবার নগদ টাকা চলে গেছে আপনার কাছ থেকে, নগদ টাকা চলে গেছে মানে এই হ্রাস শেষ। 20 তারিখের পরে দেখেন, 20 তারিখের পরে হচ্ছে 25 তারিখ, গড় ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। 25 তারিখ গড় ভাড়া বাবদ চেক প্রদান করা হলো, তাহলে ভাড়া হিসাব। আর চেক প্রদান করলে ব্যাংক থেকে টাকা যাবে, তাহলে ব্যাংক হিসাব। এখন আসেন ভাড়াটা খরচ, ভাড়াটা কি? খরচ। খরচ হলে আমাদের ওই হ্রাস পাই, ওই হ্রাস। আবার ব্যাংক থেকে টাকা কমছে মানে আপনার নগদ ব্যাংক সম্পদ কমছে, তাহলে এই হ্রাস শেষ। লাস্ট ওয়ান 30 তারিখ। 30 তারিখ কি বলছে দেখেন, দ্বারে ক্রয়কৃত অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো। এখন দেখেন এই যে আমরা যে দ্বারে অফিস সরঞ্জামটা ক্রয় করছি, এদেরকে টাকা দিছি, যেহেতু এদেরকে টাকা দিছি তাই কমছে, তাহলে প্রদেয় হিসাব। তারপরে আবার আপনার নগদ টাকা চলে যাবে, তাহলে নগদান হিসাব। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে আপনার এর হ্রাস, আর এটা হচ্ছে এর হ্রাস। তাহলে এখন দেখেন, যদি আমাদেরকে বলে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, তাহলে আমরা এইভাবেই করব। হিসাব সমীকরণের প্রভাব অর্থাৎ উপাদানগুলোর প্রভাব দেখাও বললে এইভাবে করব। এখন আসে যদি প্রশ্নে এটা না বলে, যদি বলে যে হিসাব সমীকরণের উপাদানগুলোর বিবরণী ছকের মাধ্যমে, এখানে যদি একটা কথা বলে দেয় যে কি বলে দেয়, বিবরণী ছকের মাধ্যমে, যদি বলে দেয় যে বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, বিবরণী ছকটা যদি বলে, কি বলে দিলে, বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, তখন কিভাবে করব আসেন আমরা এটা দেখব এখন। তাহলে যদি বলে যে বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাও, তখন আমরা কিভাবে করব দেখেন। তখন কিন্তু কলামটা আর এইভাবে থাকবে না, তখন আপনার কলামটা চেঞ্জ হবে, কলামটা আপনার চেঞ্জ হবে। তখন কলামটা হবে এরকম, এখানে তারিখের জন্য একটা কলাম থাকবে, তারিখ, দায় আমরা দুইটা পেয়েছিলাম, এটাকে এভাবে ভাগ করবেন, এখানে মাঝখান দিয়ে একটা কলাম থাকবে, এটা মন্তব্যের জন্য। দায় যেহেতু আমরা দুইটা পেয়েছিলাম, এখানে মূলধনের একটা কলাম থাকবে, এখানে আপনার মূলধনের একটা কলাম থাকবে, আর যতটা দায় থাকে ততটা কলাম থাকবে। যেহেতু আমরা এখানে দায় দুইটা পেয়েছিলাম, দুইটা কলাম করলাম। এটা হচ্ছে একটা হচ্ছে যে প্রদেয় হিসাব, ঋণ, আর এটা হচ্ছে মূলধন। এখানে লিখবেন দায় যোগ মালিকানা সত্ত্ব। আর এই পাশে আসেন, এই পাশে আমরা প্রথমে সম্পদ, এখানে সম্পদগুলো আমরা পেয়েছিলাম, সম্পদগুলা। এটা হচ্ছে যে যদি হিসাব বিবরণী ছকের মাধ্যমে যদি হিসাব সমীকরণ প্রস্তুত করতে বলে, তখন আপনার এখানে এভাবে কলামটা থাকতে হবে। এখানে দায় যদি আরো থাকে, আরো কলাম আমরা করব। ঠিক আছে, ওকে। এখন এখানে সম্পত্তির মধ্যে আমরা পেয়েছিলাম কয়টা সম্পদ? নগদ পেয়েছিলাম আমরা, ব্যাংক পেয়েছিলাম, অফিস সরঞ্জাম আর প্রাপ্য হিসাব। আমরা 4টা সম্পদ পেয়েছিলাম। তাহলে এখানে সম্পত্তির পাশে আপনি 4টা কলাম করবেন, নগদের জন্য, তারপরে অফিস সরঞ্জামের জন্য, ব্যাংকের জন্য এবং প্রাপ্য হিসাবের জন্য। প্রথমটা হচ্ছে আপনার নগদ, এখানে লিখবেন আপনি নগদ, ব্যাংক, অফিস সরঞ্জাম, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব।
এটা হচ্ছে আপনার কলাম, এখানে সমান চিহ্ন দিবেন আর এখানে লিখবেন যার অঙ্ক তার অঙ্ক প্রতিষ্ঠান উপরের নাম লিখবেন। এটা হচ্ছে যে মিসেস অদিতিয়া, এখানে লিখবেন মিসেস অদিতিয়া, অদিতিয়া হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। এভাবে কলামটা করব। এটা কখন করব? এটা করব যদি বিবরণী ছক বলে, এটাকে বলা হয় বিবরণী ছক। এটাকে কি বলা হয়? বিবরণী ছক বলা হয়। চলেন আমরা প্রশ্নটা সমাধান করি। 2014 সালের জুনের 1 তারিখে বলছে সেই মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে 2014 জুনের 1 তারিখ, তার যেহেতু সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আসেন নগদ টাকা তার বাড়বে, আবার তার মূলধন বাড়বে, তাহলে নগদে লিখবো, মূলধনে লিখবো। আর মূলধনে যদি কোনো টাকা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, মূলধনে যদি কোনো টাকা বৃদ্ধি পায় বা হ্রাস পায় তখন মন্তব্য লিখবেন। মূলধনে যদি কোনো টাকা না বসে তখন মন্তব্য লেখার কোনো দরকার নাই। তাহলে এখানে যেহেতু মূলধনে টাকা আসছে, তাহলে এখানে ব্যাখ্যা লিখবেন যে মূলধন বাবদ বিনিয়োগ বা মূলধন আনায়ন, মূলধন আনায়ন। ওকে, এরপরে দেখেন, এরপরে বলছে 4 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো। 4 তারিখে বলছে ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে হিসাব করলে ব্যাংকে টাকা বাড়বে, নগদ টাকা কমবে। তাহলে কত টাকা? 5000 টাকা। তাহলে ব্যাংকে টাকা বাড়লো 5000, আবার নগদ টাকা কমলো 5000। তাহলে নগদের এখানে বিয়োগ দিয়ে লিখবেন আর ব্যাংকের এখানে যোগ দিয়ে লিখবেন। ঠিক আছে, শেষ কাজ। এরপরে 4 তারিখের পরে দেখেন 6 তারিখ। 6 তারিখে বলছে দাঁড়ে সরঞ্জাম ক্রয় করছে। তাহলে অফিস সরঞ্জাম বাড়বে, অফিস সরঞ্জাম বাড়বে 30000 টাকা। তাহলে অফিস সরঞ্জামে লিখেন 30000 টাকা। যেহেতু আপনি ধারে ক্রয় করছেন, তাহলে আপনার পদের হিসাব বাড়বে, তাহলে পদের হিসাবে লিখেন 30000 টাকা। এগুলোর জন্য কোনো মন্তব্য লিখবো না। কেন? কারণ আমাদের মূলধনের টাকাটা বৃদ্ধি বা হ্রাস পায় নাই। 4 তারিখের পরে 6 তারিখ গেল। 6 তারিখের পর হচ্ছে 10 তারিখ, নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো। তাহলে দেখেন, আপনি নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করছেন, যার কারণে আপনার নগদ টাকা বাড়বে। কত টাকা? নগদ টাকা বাড়বে 30000 টাকা। তাহলে নগদে বাড়ছে 30000 টাকা। আর সেবায় নিরীক্ষা ফিটা হচ্ছে যে আয়, নিরীক্ষা ফিটা কি? আয়। আমরা জানি আয় বা লাভ হলে মূলধনের পরিমাণটা বৃদ্ধি পায়, তাহলে মূলধনটা বৃদ্ধি পাবে 30000 টাকা। এখানে ব্যাখ্যা লিখবেন যে নিরীক্ষা ফি, নিরীক্ষা ফি। ঠিক আছে, ওকে, ডান। এরপরে দেখেন, তাহলে এটা কি হলো? নগদ টাকা বাড়ছে, আবার আয়, নিরীক্ষা ফিটা আয়, আয় হওয়ার কারণে মূলধনের পরিমাণটা বৃদ্ধি পাইছে। এরপরে দেখেন 12 তারিখ, ব্যাংক থেকে লোন নেওয়া হলো। তাহলে ব্যাংক থেকে লোন নিলে নগদ টাকা বাড়বে, ব্যাংক থেকে লোন নিলে নগদ টাকা বাড়বে 20000 টাকা, নগদ টাকা বাড়লো। আবার লোন, ঋণ বাড়ছে, তাহলে ঋণ এখানে লিখবেন 20000 টাকা। অর্থাৎ একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ বাড়ছে আর একটা দায় বাড়ছে। এরপরে দেখেন, এরপর হচ্ছে 15 তারিখ, দ্বারে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো। 15 তারিখ বলছে দ্বারে নিরীক্ষা, তাই দ্বারে নিরীক্ষা কার্য সম্পাদন করলে আপনি কারো কাছে টাকা পাবেন। যাদের কাছে টাকা পাবো তারা হচ্ছে কি? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাবে লিখেন 15000 টাকা, এখানে লিখেন 15000 টাকা। আর এটা যেহেতু আয় হয়েছে, এটার কারণে মূলধন বাড়বে 15000 টাকা, এখানে লিখবেন এটাও নিরীক্ষা ফি। ঠিক আছে, ওকে, ডান। এরপরে দেখেন, এরপরে হচ্ছে 15 তারিখের পরে হচ্ছে অফিসের কর্মচারীদের বেতন দেওয়া হলো 15000 টাকা। অফিস কর্মচারীদের বেতন দেওয়া হলো 15000 টাকা। তাহলে নগদ টাকা কমবে, তাহলে নগদ টাকা কমবে 20 তারিখ, 20 তারিখ নগদ টাকা কমবে। তাহলে নগদ থেকে বিয়োগ করেন 15000 টাকা, নগদ থেকে বিয়োগ করেন 15000 টাকা। এরপরে হচ্ছে আপনার এখানে যেহেতু বেতন দিয়েছেন, বেতনটা একটা খরচ, খরচের কারণে মূলধন কমে যাবে। তাহলে এখানে মূলধন থেকে বিয়োগ করেন 15000 টাকা, 15000 টাকা। ব্যাখ্যা লিখবেন বেতন, বেতন। এরপরে দেখেন গড় ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 2000 টাকা। তাহলে গড় ভাড়া বাবদ চেক প্রদান করছেন 2000 টাকা, ব্যাংক থেকে কমবে, তাহলে ব্যাংক থেকে বিয়োগ করেন 2000 টাকা। আর এটাও খরচ, যেহেতু মূলধন থেকে কমবে 2000 টাকা। এটা লিখেন ভাড়া, ভাড়া। এটা কয় তারিখ ছিল? এটা হচ্ছে 25 তারিখ। এটা হচ্ছে কয় তারিখ? 25 তারিখ। ওকে, ডান। এরপর লাস্ট ওয়ান দেখেন, লাস্ট ওয়ান হচ্ছে ডাইরেক্ট ক্রয়কৃত সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 15000 টাকা। এখন আসলে এই যে এরা আমাদের কাছে 30000 টাকা পাবে, এখান থেকে তাদেরকে আমরা 15000 টাকা পরিশোধ করতেছি।
তাদেরকে 15,000, তাহলে নগদ টাকা কমবে 15,000, আবার দায় কমবে 15,000, এখান থেকে বিয়োগ করব আমরা 15,000। এটা এই যে লেনদেনগুলো আমরা লিখে ফেললাম, লিখে ফেলার পরে এখন কাজটা হচ্ছে আমাদেরকে এগুলো যোগ করতে হবে। এখন কলামগুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এখন আসেন যোগ করেন, যোগ করব। এখন আসেন প্রথমে নগদটা যোগ করেন, নগদটা টোটাল যোগ করেন, নগদটা টোটাল যোগ করলে সবগুলো যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করে দেখেন 80,000, 75, 30,000, এখানে 1 লক্ষ টাকা নগদে হচ্ছে। তাহলে কত টাকা? 1 লক্ষ টাকা। এখানে হচ্ছে কত টাকা দেখেন, আরেকটু করে দেখি আমরা। দেখেন তাহলে 80,000 বিয়োগ 5,000, তারপরে যোগ 30,000, এরপর হচ্ছে যোগ 20,000, এরপরে বিয়োগ 15,000, তারপরে আবার বিয়োগ 15,000, আবার বিয়োগ 15,000। আরেকটু করে দেখি 80,000 বিয়োগ 5,000 যোগ 30,000 যোগ 20,000 বিয়োগ 15,000, আবার বিয়োগ 15,000। তাহলে এখানে এটা হচ্ছে 95,000 টাকা, এটা হচ্ছে আপনার 95,000 টাকা। এটা হচ্ছে 3,000 টাকা, এটা 30,000 টাকা, এটা 15,000 টাকা। এখন সম্পত্তির ফাল যোগগুলো আমরা যোগ করে দেব। সম্পত্তির ফাল যেগুলো যেগুলো আছে সবগুলো যোগ করে দেব। যোগ 30,000 যোগ আবার এটা 3,000, তারপরে যোগ 15,000। তাহলে এই পাশে মোট যোগফল আসলে 1,43,000 টাকা, 1,43,000 টাকা মোট যোগফল আসলো। এ পাশে আসেন, এ পাশে প্রথমে এখানে আছে আর 15,000 টাকা, এটাতে 20,000 টাকা। মূলধনটা আমরা যোগ করে দেখি। মূলধনে প্রথমে আসে 80,000 টাকা, এরপরে যোগ 30,000 টাকা, যোগ 15,000 টাকা, এরপরে বিয়োগ 15,000 টাকা, বিয়োগ 2,000 টাকা। তাহলে 1,08,000 টাকা। এখানে হচ্ছে 1,08,000 টাকা। এখন যোগ করেন, যোগ 20,000 টাকা যোগ 15,000 টাকা, তাহলে 1,43,000 টাকা। দেখেন দুই পাশে টাকার পরিমাণটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। দুই পাশে টাকার পরিমাণটা সমান হয়ে গেল। এটা হচ্ছে বিবরণী চকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব। তাহলে পরীক্ষায় যদি আসে বিবরণী চকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, তাহলে আমরা আশা করি করতে পারবো, বুঝতে পারবো। এভাবে আমরা মূলত করব। আপনাদের বইতে যে সমাধান দেওয়া আছে, সমাধানে আনসারটা একটু ভুল দেওয়া আছে, আমরা যেটা করছি এটা একটু বুঝে বুঝে করবেন। তাহলে এইভাবে মূলত করবেন। তাহলে আমাদের এখানে যদি হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব বলে, তখন আমরা আগেরটা করব। আর যদি বলে যে বিবরণী চকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, তখন আমরা এইভাবে করব। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। আপনাদের সাথে গত ক্লাসেও বলে দিচ্ছি, আজকেও বলতেছি, আপনাদের যে সমস্ত অন্য কলেজের বা অন্য কোনো জায়গারও যদি তো আপনাদের কোনো ফ্রেন্ড থাকে, ওদের সাথে লেকচারগুলো শেয়ার করে দিবেন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের মতো এখানে শেষ। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।